আসসালামু আলাইকুম। বাংলা লাইভ 24 পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। এদিকে সমকালের শিরোনাম, সরকারি চাকুরির আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। খবরটি বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে দেখে এখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না বলে মূল্যস্ফীতি সমাজে দেখা যেত বৈষম্য। এমন শঙ্কার সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নানা দিকে। এদিকে এ পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়ে গেছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটের বিষয় বিবেচনা করা হতে পারে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন হবে। তবু অন্য খাত থেকে টাকা কাটছাঁট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ মন্ত্রণালয়। এদিকে তবে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টি সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। এদিকে শিরোনামে এই খবরে বলা হচ্ছে, নৈশ ভোটের কারণে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার সেই নির্বাচনের কুশলদ্বীপ সম্পর্কে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে রাতের ভোটের হোতা হিসেবে চিহ্নিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অন্যতম বেশিরভাগ সহযোগী এখন পলাতক রয়েছে। আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছে। তবে 2018 সালের ওই ভোট কারচুপি পরিচালনায় মাঠের দায়িত্বে থাকা 116 জন ডিসিএসপির বেশিরভাগ এখনও ধরাছোঁয়ার বাইরে চাকরিতেও আছে বহাল। এদিকে দুদকের 5 সদস্যের একটি টিম তাদের সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছে, সংগ্রহ করা হচ্ছে তাদের আয়কর নথি, অনেকের বিপুল অবৈধ সম্পদ পাওয়া গিয়েছে। তবে নৈশ ভোট সম্পন্ন করতে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা থানার অফিসার ইনচার্জ ওসি আছেন ধারাছোঁয়ার বাইরে। সে সময় থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তিদের অনুসন্ধানের আওতায় আনা দরকার বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে। এদিকে দুদক সূত্র জানা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। এর মধ্যে অন্যতম হচ্ছে দিনের ভোট রাতে করা ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে শতকরা 90% বেশি ভোট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো। এদিকে বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ। এদিকে ফখরুলের বক্তব্যে করা জবাব, নাহিদের মানব জীবনের শিরোনামে বলা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে করা জবাব দিলেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ বলেছেন, এমন কোনো পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না। এমন কিছু চিন্তা হলে সেটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করেন সরকারের এই উপদেষ্টা। এদিকে মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন কন্ট্রাক্ট পরিচালনা করা পর্যন্ত থাকবে না, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এদিকে বিএনপির মহাসচিব এই বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দীর্ঘ পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান। তার এই পোস্টে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আরেক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে নিলামে সাবেক 24 এমপির গাড়ি প্রথম আলোর শিরোনামে থাকছে। এই খবরে বলা হচ্ছে, দ্বাদশ সংসদের সদস্যদের শুল্ক গাড়ি আমদানির সুবিধাতে বাতিল হওয়ার পর গত 5 মাসে মাত্র একজন শুল্ক কর দিয়ে একটি গাড়ি খালাস করেছেন। 2 দফা চিঠি দেওয়ার পরও আমদানি করা অন্য গাড়িগুলো খালাস নেয়নি। এদিকে সাবেক সংসদ সদস্য এমপি এসব গাড়ির 24টি আগামী সপ্তাহে নিলামে তুলে ধরেন চট্টগ্রাম কাস্টমস। এদিকে এইসব গাড়ি আমদানি সাবেক সংসদ সদস্য 15 লাখ থেকে 1 কোটি টাকা পরিশোধ করেছে। সব মিলিয়ে গাড়ি কেন বাবদ সবাই মিলে খুঁজছেন প্রায়
23 কোটি টাকা। এই টাকা আর ফেরত পাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই কাস্টম নিলামে তুলে বিক্রি করে যা পাবে তা সরকারি কোষাগারে জমা হবে। এদিকে গাড়িগুলো সংরক্ষিত মূল্য শুল্ক করসহ 9,67,00,000 টাকা নির্ধারণ করেছে কাস্টম। প্রথম নিলামে 60% বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এই গাড়ি কিনতে পারবেন। এই হিসেবে প্রতিটি গাড়ি কিনতে ন্যূনতম 5,80,00,000 টাকা দর দিতে হবে সরকারকে। তবে 25% করসহ এই গাড়ির সর্বনিম্ন দাম পড়বে 7,25,00,000 টাকার মতো। এদিকে কালের কণ্ঠ শিরোনামে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 71%। খবরে বলা হচ্ছে দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআই বড় ধরনের পতন হয়েছে চলতি অর্থ বছরে। জুলাই সেপ্টেম্বর প্রান্তিক অর্থ বছরের একই প্রান্তিকের তুলনায় নেট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 71%, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এদিকে বিনিয়োগ কমার পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। এদিকে চলতি অর্থ বছরের শুরু থেকে দেশ জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। এদিকে আওয়ামী লীগ সরকারের পতন হলে তৈরি হয় নতুন পরিস্থিতি। এর পরও কাটেনি অস্থিরতা, নানা দাবিতে বিভিন্ন সংগঠন বারবারই পথে নেমেছে। এদিকে শিল্প উদ্যোক্তারা বলেছেন রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগের কোনো পরিবেশ নেই। গ্যাস বিদ্যুৎ সংকটের ধারাবাহিকতার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাছাড়া বিনিয়োগের বাধার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকের উচ্চ সুদহার। এমন পরিস্থিতিতে বাড়ছে বেকারত্বের হারও। নতুন বিনিয়োগ পাচ্ছেন না দেশীয় বিনিয়োগকারীরা। তাদের মতো নতুন বিনিয়োগকারীরা পরিস্থিতিতে পর্যবেক্ষণ করেছেন। এদিকে লুটপাট, গায়েব ভর্তুকির টাকা। আজকের পত্রিকায় শিরোনাম খবরে বলা হচ্ছে কর্মকর্তাদের দুর্নীতিতে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে 3,000 কোটি টাকা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণে প্রকল্প যন্ত্র কেনার জন্য কৃষককে প্রদায় ভর্তুকির টাকার বড় অংশে হয়েছে লুটপাট। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে 5 বছর মেয়াদী প্রকল্পটি শেষ হবে চলতি বছরের জন্য। তবে দুর্নীতির দায় মাথায় নিয়ে এটি আর এগিয়ে নিতে আগ্রহী নন কর্মকর্তারা। তাই ব্যয় না করেই প্রকল্পে বরাদ্দ প্রায় 400 কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন তারা। এদিকে বাণিজ্যিকরণ ও আধুনিকতার মাধ্যমে কৃষিকে লাভজনক করে তোলার উদ্দেশ্যে সমন্বয় ব্যবস্থাপনার কারণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প হাতে নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে এই প্রকল্পে উন্নয়ন সহায়তায় ভর্তুকির মাধ্যমে কৃষকদের 12 ধরনের 51,300টি কৃষিযন্ত্র দেওয়ার কথা। কৃষিযন্ত্র কেনার জন্য হাওর উপকূলীয় এলাকার কৃষকদের 70% এবং অন্য সব এলাকার কৃষকদের 50% ভর্তুকি দেওয়ার কথা দেওয়া হয়েছিল। এদিকে মাঠ পর্যায়ের তথ্য থেকে জানা গিয়েছে বহু প্রকৃত কৃষক এর ভর্তুকি ছেড়ে পোটা পাননি। টাকা জমা দিয়ে যন্ত্রের অপেক্ষায় বসে থাকার নজির যেমন আছে তেমনি আছে কৃষি পেশার বাইরে লোককে যন্ত্র দেওয়ার ঘটনাও।